এর আগের ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ইন্ডাকশন মোটর এটা শেষ করেছি। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করতে চাইছি, স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর। তোমরা জানো যে রোটরে যে কারেন্ট ফ্লো করে I2, সেটার ভ্যালু হলো SE2 বাই R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার। এখন স্টার্টিং কন্ডিশনে এট দ্য টাইম অফ স্টার্ট S is close to 1, যার ফলে এখানে এই ভোল্টেজটা কিন্তু অনেক বেশি থাকে, আর ভোল্টেজটা বেশি থাকার ফলে I2 কারেন্টের ভ্যালু অনেক বেশি হয়। তার মানে ডিউরিং দ্য টাইম অফ স্টার্টিং, মানে মেশিন যখন স্লো স্পিডে ঘোরে তখন রোটর কারেন্টের ম্যাগনিটিউড অনেক লার্জ হয়। আর রোটর কারেন্টের ম্যাগনিটিউড যত লার্জ হবে, রোটর কারেন্ট তো রিফ্লেক্টেড হয়ে স্টেটরে আসে, সুতরাং স্টেটর কারেন্টও বেড়ে যায়। তার ফলে সাপ্লাই থেকে অনেক বেশি কারেন্ট ইন্ডাকশন মোটর ড্র করতে শুরু করে। অনেক সময় এই কারেন্টের পরিমাণটা ফুল লোড কারেন্টের তুলনায় 5 থেকে 10 গুণ পর্যন্ত হতে পারে। অর্থাৎ স্টার্টিং কারেন্ট অ্যাট দ্য স্টেটর, এই কারেন্টটা কিন্তু আমরা স্টেটরের কথা বলছি। স্টার্টিং কারেন্ট মে বি 4 to 5 টাইমস অফ দ্য ফুল লোড কারেন্ট। আর এই যে হিউজ একটা কারেন্ট ড্র করে, এর ফলে মেশিনের কি ক্ষতি হয়? অ্যাকচুয়ালি মেশিনে খুব একটা ক্ষতি হয় না, এই কারণে যে এই কারেন্টটা খুব অল্প সময়ের জন্য ফ্লো করে। মেশিন যেহেতু অ্যাক্সিলারেট করে যায়, যার ফলে যত মেশিন অ্যাক্সিলারেট করতে থাকে ততই রোটরের যে স্টেটরের সঙ্গে রোটরের যে রিলেটিভ ভেলোসিটি সেটা কমতে থাকে। আর কমতে থাকলে এস এর ভ্যালু বাড়তে থাকে, এস এর ভ্যালু কমতে থাকে। এস এর ভ্যালু যত কমতে থাকে ততই কিন্তু তোমার SE2 ভ্যালুটা কমতে থাকে এবং কারেন্ট আস্তে আস্তে কমে যায়। তার মানে আমরা প্রথমে কি বললাম, যে মেশিন যখন প্রথম চলতে শুরু করে সেই সময় এস এর ভ্যালু অনেক লার্জ থাকে। এস এর ভ্যালু লার্জ থাকার ফলে কারেন্টের ম্যাগনিটিউডটা বেশি হয়। কিন্তু মেশিন যত স্পিড আপ করতে শুরু করে ততই এস এর ভ্যালু কিন্তু ফল করতে শুরু করে। আর এস এর ভ্যালু ফল করতে শুরু করলে কারেন্টের ম্যাগনিটিউডও কমে যায়, যার ফলে এই যে লার্জ কারেন্টটা ফ্লো করছে, এই কারেন্টের পরিমাণটা যাই হোক না কেন, এটা ডিউরেশনটা কিন্তু খুবই অল্প, যার ফলে এ বড় কোনো হার্ম মেশিনে ঘটাতে পারে না। কিন্তু একটা সমস্যা তৈরি হয় যে এত বেশি কারেন্ট ফ্লো করার জন্য মেশিনে লাইনে, যে লাইনের সঙ্গে ইন্ডাকশন মোটরটা লাগানো আছে সেই লাইনে একটা লার্জ ভোল্টেজ ড্রপ হয়। এই লার্জ ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে ওই লাইনের সঙ্গে কানেক্টেড যেসব ইনস্ট্রুমেন্ট আছে তাদের ভোল্টেজ নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এবং তুমি খেয়াল করলে দেখতে পাবে তোমাদের বাড়িতে অনেক সময় যে যখন একটা লার্জ ইন্ডাকশন মোটর তোমরা বাড়িতে চালাবে, ধরো একটা পাম্প চালাচ্ছ বা হয়তো তোমার বাড়িতে একটা ফ্রিজ অন হলো, সেই সময় দেখবে ভোল্টেজটা একটু ডিপ করে, ভোল্টেজটা একটু কমে যায় অল্প কিছুক্ষণের জন্য। এটা কিন্তু এই কারণেই হয় যে স্টার্টিং কারেন্টটা অনেক লার্জ থাকার ফলে ও কিন্তু লাইনে একটা ভোল্টেজ ড্রপ হবে। এখন অনেক সময় এই ভোল্টেজের এই যে ফ্লাকচুয়েশন, মানে একটা স্টেডি ভোল্টেজ ছিল লাইনে, হঠাৎ ইন্ডাকশন মোটর চালানোর সঙ্গে সঙ্গে লাইন ভোল্টেজটা ড্রপ করে গেল, এইটা কিন্তু কোনো কোনো মেশিনের ক্ষতি করে। বিশেষ করে যেগুলো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, যেখানে কনস্ট্যান্ট ভোল্টেজ সবসময় দরকার হয়, তাদের একটা ক্ষতি হয়। এই ব্যাপারটা মাথায় রাখলে আমরা ইন্ডাকশন মোটরের এই যে স্টার্টিং কন্ডিশনের যে ঘটনা, ভোল্টেজের একটা ডিপ হচ্ছে লাইনে, এইটাকে যদি আমাদের রুখতে হয় তাহলে আমাদের একটা মেশিন এর সঙ্গে ইউজ করতে হবে, যেটা স্টার্টিং কারেন্টটাকে কন্ট্রোল করবে। সেই মেশিনটাকেই বলা হয় স্টার্টার। তার মানে স্টার্টার হচ্ছে একটা অ্যাডিশনাল ডিভাইস, এটাকে মেশিন বলাটা ভুল হবে, এটা একটা অ্যাডিশনাল ডিভাইস যেটা মেশিনের সঙ্গে লাগানো হয়, যেটার কাজ হচ্ছে স্টার্টিং কারেন্টটাকে কন্ট্রোল করা এবং স্টার্টিং কন্ডিশনে ইন্ডাকশন মোটরের যে লাইনে ভোল্টেজ ড্রপ হয় সেই ভোল্টেজ ড্রপটাকে আটকানো। তাহলে স্টার্টারের ফাংশনটা কি, বা কেন স্টার্টার লাইনে বসানো হয়, বিশেষ করে ইন্ডাকশন মোটরের সঙ্গে স্টার্টার কেন ইউজ করা হয়, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন কি কি স্টার্টার আমরা ইউজ করে থাকি সেটা একটা তোমাদের জানতে হবে। মূলত আমরা 5 রকম স্টার্টার ইউজ করে থাকি। তাহলে টাইপস অফ স্টার্টার। প্রথম যে স্টার্টারটা ইউজ করা হয় তাকে বলা হয় ডাইরেক্ট অনলাইন
বা সংক্ষেপে ডিওএল, কেউ কেউ এটাকে বলে ডল স্টার্টার। 2 নম্বর স্টেটর রেজিস্ট্যান্স और रिएक्टेंस डाटा। 3 নম্বর ऑटो ट्रांसफॉर्मर्स डाटा। 4 নম্বর स्टार डेल्टा स्टार्टर। এবং 5 নম্বর রোটর রেজিস্ট্যান্স স্টার্টার। এদের মধ্যে প্রথম 4টে স্টার্টার তোমরা এসসিআইএম অর্থাৎ স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর এবং এসআরআইএম বা স্লিপ রিং ইন্ডাকশন মোটর এই দুটো মেশিনেই তোমরা লাগাতে পারবে। কিন্তু 5 নম্বর যে স্টার্টারটা এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল ইন কেস অফ এসআরআইএম অর্থাৎ স্লিপ রিং ইন্ডাকশন মোটর। স্লিপ রিং ইন্ডাকশন মোটরের বাইরে থেকে রোটর রেজিস্ট্যান্স লাগানো যায়, এটা তোমরা জানো, কিন্তু মানে তোমার এসসিআইএম এর ক্ষেত্রে সেটা সম্ভব হয়। এসসিআইএম যেহেতু রোটর বারগুলো এন্ড রিং দিয়ে শর্ট সার্কিট করা থাকে, এই জন্য রোটর রেজিস্ট্যান্স সেখানে লাগানোর কোনো প্রভিশন থাকে না, যার ফলে রোটর রেজিস্ট্যান্স স্টার্টার যেটা এইটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল ইন এসআরআইএম। তাহলে এই স্টার্টারগুলোর নামগুলো মনে রাখবে। এখন তোমরা একটা জিনিস পড়েছো যে টর্কের যে ফর্মুলা সেটা হলো ধরো CI2² এইটা ইন্টু 1/ωs। মূলত এইরকম একটা ফর্মুলা ছিল। তো এই 3I2² এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে তোমার 3I2² হচ্ছে রোটর কপার লস, আর রোটর কপার লসটা ছিল SP2। তাহলে SP2 কে যদি S দিয়ে ভাগ করো তাহলে P2 হবে। P2 মানে রোটর ইনপুট। রোটর ইনপুটকে যদি তুমি ωs দিয়ে ভাগ করো তাহলে তুমি টর্ক পাবে। তাহলে সংক্ষেপে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে টর্কের ফর্মুলা। এটাকে টর্ক ইকুয়াল টু লিখতে পারো। তাহলে টর্ক প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি I2²/S। আর রোটর কারেন্ট যেহেতু স্টেটর কারেন্টের সঙ্গে সমানুপাতিক, সেই জন্য এটাকে তুমি এভাবেও লিখতে পারো I1²/S। তাহলে at the time of starting TST যেটা TST varies as IST²। S টা যেহেতু 1 সেই জন্য ওটা লিখছি না। আর ফুল লোড কন্ডিশনের যে টর্ক সেটা হচ্ছে I full load square/SF। SF হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু দ্য ফুল লোড টর্ক। তাহলে SF কি সেটা লিখে রাখো যে এটা হচ্ছে স্লিপ করেসপন্ডিং টু দ্য ফুল লোড টর্ক। তাহলে TST/TF এই রেশিওটা কত? এই রেশিওটা হচ্ছে IST²/IF² ইনটু SF। তাহলে TST/TF সমান দুটো ভাগ SF IST²/IF²। এই ডেরিভেশনটা খুব ভালো করে মনে রাখবে। এটা আমাদের স্টার্টার করতে গেলে সব জায়গাতেই দরকার হবে দিস ডেরিভেশন, বা এইটা যে কোনো একটা মনে রাখলেই হবে।
ইকুইভ্যালেন্ট সার্কিট তোমরা পড়েছো। ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি জাস্ট আরেকবার একে তোমাদের একটু দেখিয়ে দিই। যে ধরো এটা R1, এটা X1, এটা XM, এটা X2 ড্যাশ, এটা R2 ড্যাশ বাই S, আর এখানে V1। গ্যাস ভ্যালুগুলো দিয়ে আমি বোঝাতে চাইছি যে রেফার্ড ভ্যালু, অর্থাৎ রোটর প্যারামিটারগুলোকে স্টেটরে রেফার করা হয়েছে। এখন এই ভ্যালুগুলোকে যদি আমি একটু অ্যাপ্রক্সিমেট করি, XM এর ভ্যালু অনেক লার্জ থাকার ফলে এই জায়গাটাকে যদি ওপেন করে দাও তুমি, তাহলে সমস্যা হবে না। মানে R1 X1 এর তুলনায় XM এর ভ্যালু অনেক লার্জ, সেই অর্থে আমরা এটাকে ওপেন সার্কিট করে দিতে পারি। আর স্টেটর ইম্পিডেন্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ স্টেটর ইম্পিডেন্সটার ভ্যালু অনেক কম হয়, যার ফলে এটাকে যদি একটু অ্যাপ্রক্সিমেট করো তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি, শুধু রোটরে তোমার রিঅ্যাক্ট্যান্সটা থাকবে আর স্টেটরে রোটরে আর একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটা হচ্ছে R2 ড্যাশ বাই S, আর এখানে V1। এই হচ্ছে তোমার, আর এখানে কারেন্ট। তাহলে IST যদি বলো, IST সমান কি দাঁড়াবে, V1 বাই IST মানে স্টার্টিং কারেন্ট, স্টার্টিং কারেন্টে S টা 1 হবে, তার মানে R2 ড্যাশ স্কয়ার প্লাস X2 ড্যাশ স্কয়ার। আর ফুল লোড কারেন্টের ক্ষেত্রে কি লিখতে পারো, ফুল লোড কারেন্টের ক্ষেত্রে লিখতে পারো V1 বাই রুট ওভার R2 ড্যাশ বাই S তার হোল স্কয়ার প্লাস X2 ড্যাশ স্কয়ার। তাহলে IST বাই IF, IST বাই IF টা কি হবে, রুট ওভার R2 ড্যাশ বাই S তার স্কয়ার X2 ড্যাশ স্কয়ার বাই R2 ড্যাশ স্কয়ার প্লাস X2 ড্যাশ স্কয়ার। দেখো এবার চেক করে নিয়ে, IST এটা নিচে আছে, এটা উপরে চলে যাবে, ঠিকই আছে। তাহলে IF এর ক্ষেত্রে আমরা এই S টাকে SF লিখতে পারি, অর্থাৎ এই S টাকে SF লিখতে পারবো। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, রুট ওভার R2 ড্যাশ স্কয়ার প্লাস SF X2 ড্যাশ স্কয়ার বাই SF R2 ড্যাশ স্কয়ার প্লাস X2 ড্যাশ স্কয়ার। এবার উপর নিচে যদি X2 ড্যাশ স্কয়ার দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে কি হবে, R2 ড্যাশ বাই X2 ড্যাশ তার হোল স্কয়ার প্লাস SF স্কয়ার হবে, এটা স্কয়ার বেরোবে তাহলে এটা স্কয়ার হবে, আর এখানেও এটা স্কয়ার হবে, SF স্কয়ার প্লাস SF স্কয়ার R2 ড্যাশ বাই X2 ড্যাশ এটার হোল স্কয়ার প্লাস 1। এবার R2 ড্যাশ বাই X2 ড্যাশ এটা তোমরা জানো স্লিপ করেসপন্ডিং টু দ্য ম্যাক্সিমাম টর্ক, যেটাকে তোমরা SM বলেছিল। তাহলে R2 ড্যাশ বাই X2 ড্যাশ এইটার ভ্যালু হচ্ছে SM, তাহলে রুট ওভার SM স্কয়ার প্লাস SF স্কয়ার ইনটু SF স্কয়ার প্লাস SM স্কয়ার প্লাস 1। এইটা কার ভ্যালু বেরোলো, এটা ভ্যালু বেরোলো IST বাই IF। তাহলে এই ডেরিভেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের এখানে।
এটা বেরোলো আইএসটি বাই আইএফ। এটা নিজেরা একবার করে দেখে নেবে। এখন তোমরা টর্ক স্লিপ কার্ডটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। টর্ক স্লিপ কার্ডটা কেমন ছিল? এরকম কার্ড ছিল। সেক্ষেত্রে এটা ছিল এখানে যে কারেন্টটা তোমরা পেয়েছিলে সেটা আইএসটি মানে স্টার্টিং কন্ডিশন, আর এই মোটামুটি ফুল লোড কন্ডিশন এখানে ছিল, আর এটা ছিল তোমার তাহলে এখানে যে স্লিপটা পেয়েছিলে সেটা এসএফ, আর ম্যাক্সিমাম কন্ডিশনে যে স্লিপটা পেয়েছিলে সেটা এসএম। এখন কোনো একটা মেশিনের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এসএফ এর ভ্যালু ধরা যাক 4%, 0.04, আর এসএমটা তার থেকে বেশি, কারণ এখানে তো 0 এটা 1, তাহলে এসএমটা বেশি, এর ভ্যালুটা এসএফ এর তুলনায় বড়, তাহলে 20% ধরা যেতে পারে, 0.2। সেরকম একটা ভ্যালু যদি এখানে বসাও তুমি, তাহলে কি আইএসটি বাই আইএফ কত দাঁড়াবে? তুমি যদি এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দাও তাহলে দেখবে আইএসটি বাই ভ্যালু আইএফ এর ভ্যালু দাঁড়াবে 5। তার মানে হলো যে ফুল লোড কারেন্টের তুলনায় স্টার্টিং কারেন্ট 5 গুণ বেশি। তাহলে একটা নর্মাল ভ্যালু বসিয়ে, যেটা নর্মালি মেশিনে হয়, এরকম একটা প্র্যাকটিক্যাল ভ্যালু বসিয়ে আমরা দেখতে পেলাম যে মেশিনে স্টার্টিং কারেন্টের ম্যাগনিটিউড ফুল লোড কারেন্টের তুলনায় 5 টাইমস, কারণ অনেকটাই হাই। ফুল লোড কারেন্ট মানে মেশিনের যে রেটেড কারেন্ট, সেই রেটেড কারেন্টের থেকেও 5 গুণ বেশি হচ্ছে স্টার্টিং কারেন্ট। তাহলে এই কারেন্টের ম্যাগনিটিউড এত হাই কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই মেশিনটা যখন প্রথম স্লো কন্ডিশনে থাকে, প্রথম স্টার্ট হয়, সেই সময় রোটরে যে ইনডিউসড ইএমএফ সেটা কিন্তু অনেক লার্জ থাকে, কারণ এস E2 এর ক্ষেত্রে এসটা 1 থাকে প্রায়, যার ফলে E2 ম্যাগনিটিউডটা পুরোটাই রোটরের উপর অ্যাপ্লাইড হয়ে যায়। এবং রোটরটা যেহেতু শর্ট সার্কিট কন্ডিশনে থাকে, যদি এসসিআইএম হয় তাহলে প্রথম থেকেই শর্ট সার্কিটেড, আর এসআরআইএম হলে কিছুক্ষণ পরে ওটা শর্ট সার্কিটেড হয়। এনিওয়ে রোটর রেজিস্ট্যান্সের ম্যাগনিটিউড কিন্তু অনেক কম, রোটর ইম্পিডেন্স এটাকে বলি। তাহলে রোটরে ভোল্টেজ যদি তুমি বেশি অ্যাপ্লাই করে দাও, অথচ রোটর ইম্পিডেন্সের ম্যাগনিটিউড কম, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই কারেন্ট বেশি হবে। এই কারণে রোটরে কিন্তু স্টার্টিং কারেন্টের ম্যাগনিটিউড এত বেশি। কিন্তু এই ভ্যালুটাকে তুমি যদি নিয়ে গিয়ে টর্কের ক্ষেত্রে বসাও, টিএসটি বাই টিএফ, এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু একটু আগে বার করলে বলুন। এটার ভ্যালু ছিল এরকম, আইএসটি বাই আইএফ তার হোল স্কোয়ার ইন্টু এসএফ। তাহলে এই ভ্যালুটা যদি 5 হয়, তার মানে 5 এর স্কোয়ার মানে 25, আর এটা হচ্ছে 0.04, তার মানে 1। তাহলে বুঝতেই পারছো যে স্টার্টিং কারেন্টটা অনেক লার্জ হতে পারে, ফুল লোড কারেন্টের 5 টাইমস হতে পারে, কিন্তু স্টার্টিং টর্কটা কিন্তু তার না। স্টার্টিং টর্কটা কিন্তু ফুল লোড টর্কের সমান। তার মানে এটা যদি ফুল লোড টর্ক হয়, মোটামুটি সমান ভ্যালু স্টার্টিং টর্ক। এটা হচ্ছে স্টার্টিং টর্ক টিএসটি, আর এটা হচ্ছে ফুল লোড টর্ক টিএফ। তাহলে দেখা যাচ্ছে স্টার্টিং কারেন্টের ম্যাগনিটিউড যতই লার্জ হোক না কেন, 5 টাইমস বা 7 টাইমস, স্টার্টিং টর্ক কিন্তু মোটামুটি ভাবে ফুল লোড টর্কের কাছাকাছি থাকে। এর ফলে কি হয়, মেশিন কিন্তু খুব বেশি জোরে অ্যাক্সিলারেট করতে পারে না। তোমরা জানো যে স্টার্টিং টর্কের ম্যাগনিটিউড যত বেশি হবে, মেশিনের তো একটা ফিকশনাল টর্ক থাকে, সেই ফিকশনাল টর্কের থেকে স্টার্টিং টর্ক যত বেশি হবে, ততই কিন্তু মেশিনের উপর নেট টর্কটা অনেক লার্জ হবে এবং মেশিন তত জোরে অ্যাক্সিলারেট করবে। তাহলে মেশিনের স্টার্টিং টর্কের ম্যাগনিটিউড যত লার্জ হবে, ততই মেশিনের অ্যাক্সিলারেশন অনেক বেশি হবে এবং মেশিন দ্রুত স্পিড আপ করবে। কিন্তু যেহেতু স্টার্টিং টর্কের ম্যাগনিটিউডটা তত বেশি নয়, যতটা আমরা বলছি যে 5 টাইমস বা 7 টাইমস কারেন্ট হয়ে গেছে, টর্কটা তো 5 টাইমস হয়ে যায়, যার ফলে অ্যাক্সিলারেশনটা কিন্তু একটু স্লো। এই স্লো অ্যাক্সিলারেশনের কারণে তোমার স্টার্টিং কারেন্ট যেটা, সেই কারেন্টটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মানে সিস্টেমে থেকে থাকে, যার ফলে ও কিন্তু লাইনে যে ভোল্টেজ ড্রপ ঘটানো বলো বা মেশিনে যে পাওয়ার লস হচ্ছে বলো, সেটা সবই হতে থাকে। তাহলে স্টার্টিং কারেন্টটা যত, এই হাই কারেন্টটা যতক্ষণ সিস্টেমে থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত সে মেশিনকে কিন্তু হিট করবে। এই হিটটা কিন্তু মেশিনের ইনসুলেশনের পক্ষে ডেঞ্জারাস হতে পারে। এই জন্য বড় মেশিন, বিশেষ করে যেগুলো লার্জ ইন্ডাকশন মোটর, 5 এইচপির ওপরে যেসব মোটর, যেখানে কারেন্টের ম্যাগনিটিউড কিন্তু অনেক লার্জ, সেই সব মেশিনের ক্ষেত্রে স্টার্টার ছাড়া আমরা ভাবতেই পারি। স্টার্টারের কাজই হচ্ছে স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করতে হবে। স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করতে না দিলে মেশিনের টর্ক কিন্তু বেশি নয়, যার ফলে মেশিন কিন্তু স্লো ঘুরছে। এই স্লো ঘুরতে থাকলে তাকে স্পিড আপ করতে টাইম লাগছে,
আর যত টাইম লাগবে তত এই কারেন্টটা কিন্তু মেশিনের পক্ষে ডেঞ্জারাস হবে। এই কারণে মেশিনের স্টার্টার দেওয়া হয় মেশিনের প্রোটেকশনের জন্য, মেশিনকে সুরক্ষিত রাখার জন্য। পাশাপাশি আমি লাইনের ভোল্টেজ ড্রপটাকেও যাতে ডিপ না করে যায়, মোটামুটি যাতে একটা যে ভ্যালুটা থাকা উচিত লাইনে সেই ভ্যালুটা থাকে, ভোল্টেজ ড্রপ যাতে বেশি না হয় সেগুলোকে আমি নিশ্চিত করতে চাই। এই সমস্ত ব্যাপারটার জন্য আমাকে কিন্তু মেশিনে স্টার্টার বসাতে হবে। তাহলে স্টার্টার কেন বসাতে হবে, তার ফাংশন কি সব বুঝতে পেরেছো। এবং মোটামুটিভাবে মেশিনে তোমার এই স্টার্টিং কারেন্টটা কন্ট্রোল হবে কখন, মোটামুটিভাবে স্পিডটা যদি দেখা যায় যে 80% স্পিড উঠে গেছে, সিনক্রোনাস স্পিডের প্রায় 80% উঠে গেছে, বা রেটেড যে স্পিডটা মেশিন অ্যাটেন্ড করার কথা তার 80% মেশিন অ্যাটেন্ড করে ফেলেছে, তখন কিন্তু তুমি দেখতে পাবে যে স্টার্টিং কারেন্টটা অত ডেঞ্জারাস নেই, স্টার্টিং কারেন্টের ম্যাগনিটিউড কমে গেছে। কারণ তখন রিলেটিভ ভেলোসিটি অনেক কমে গেছে, যার ফলে রোটরের ভোল্টেজ কমে গেছে, স্টার্টিং কারেন্টও কিন্তু কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু ওই যে প্রথম পিরিয়ডটু মেশিনের সুইচ অন করা থেকে শুরু করে 80% স্পিড ওঠা পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কারেন্টটা কিন্তু ডেঞ্জারাস। সেই কারেন্টটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে স্টার্টারের। তাহলে স্টার্টার লাগানোর নেসেসিটিটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমি একটা একটা করে স্টার্টার তোমাদের পড়াবো, যে তার ফাংশন কিরকম বা কিভাবে কাজ করে না করে ইত্যাদি। দেখো ডল স্টার্টারের একটা ছবি তোমাদের আমি এঁকে রেখেছি, তোমরা একটা খাতায় এঁকে নাও। এই পার্টটা হলো স্টেটর এবং এটা হলো রোটর। স্টেটরে আমরা 3 ফেজ সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করেছি একটা সুইচের মাধ্যমে এবং একটা কন্ট্যাক্টরের মাধ্যমে। এই যে কন্ট্যাক্টরটা রয়েছে, এই কন্ট্যাক্টর এটা অপারেটেড হয় একটা অপারেটিং কয়েল দিয়ে ডল স্টার্টারের মধ্যে। ডল স্টার্টার মানে হলো ডাইরেক্ট অনলাইন, মানে এখানে সরাসরি 3টে ফেজকে 3টে সাপ্লাই লাইনের সঙ্গে কানেক্ট করা হয় থ্রু কন্ট্যাক্টর। এবং এখানে কোনো রকম ভোল্টেজ রিডিউস করা বা ভোল্টেজ ডাউন করে সাপ্লাই করা এইগুলো করা হয় না, সরাসরি লাইনে যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ স্টেটরে দিয়ে দেওয়া হয়। তার মানে সেটা সুইচ দিয়েই করতে পারতো, তুমি সরাসরি 3টে সুইচ দিয়ে কানেক্ট করে দিতে পারতো, কিন্তু সেটা না করে আমরা একটা কন্ট্যাক্টরের মাধ্যমে করছি। এবং তোমাদের বাড়িতে অনেকে দেখেছো যে যাদের বাড়িতে পাম্প আছে তাদের ওই পাম্পের কাছে একটা মেশিন থাকে যেখানে দুটো বাটন থাকে, একটা লাল রঙের একটা সবুজ রঙের। ওই লাল বাটনটাকে বলা হয় স্টপ বাটন আর সবুজ বাটনটাকে বলা হয় স্টার্ট বাটন। এই দুটো বাটন দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, স্টার্ট বাটনটা হচ্ছে নর্মালি ওপেন, যে স্টার্ট বাটনটা থাকে সেটা নর্মালি ওপেন, এটাকে ক্লোজ করতে হবে। স্টার্ট বাটনটা নর্মালি ওপেন, আর যেটা স্টপ বাটন সেটা হলো নর্মালি ক্লোজ। এটা পুশ করলে ওপেন হয় আর নর্মালি ক্লোজ থাকে। আর যদি তুমি এটাকে স্টার্ট বাটনটাকে পুশ করো তাহলে এটা নর্মালি ওপেন থাকে, এটা ক্লোজ হয়। এখন ধরো স্টার্ট বাটনটাকে ঠিক লিখে দাও, স্টার্ট বাটনটাকে যখন তুমি পুশ করবে তখন এটা ক্লোজ হবে, ক্লোজ হয়ে অ্যাকচুয়ালি এটা একটা অপারেটিং কয়েলকে ক্লোজ করবে। তার আগে তুমি অলরেডি সুইচ দিয়েছো মেশিনে, ধরো প্রথমেই তুমি মেন সুইচটা দিয়েছো। মেন সুইচ দেওয়া মানে হচ্ছে যে 3টে সাপ্লাই লাইন এই সুইচের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, মানে সাপ্লাইটা এত দূর চলে এসেছে। এরপরে যখন তুমি স্টার্ট বাটনটা পুশ করছো, পুশ করার সময় অপারেটিং কয়েলটা এনার্জাইজড হয়, হয়ে এই 3টে কন্ট্যাক্টরকে ক্লোজ করে দেয়। তাহলে তখন এই 3টে সাপ্লাই লাইন এসে স্টেটরের 3টে ফেজের সঙ্গে কানেক্টেড হয় এবং মেশিনটা ঘুরতে শুরু করে। তাহলে বুঝতে পারছো যে এটা এই কন্ট্যাক্টরটার কাজ কি। কন্ট্যাক্টর হচ্ছে মেন সুইচ এবং স্টেটরের 3টে ফেজ, এদের মাঝখানে আর একটা সুইচের মতো বলতে পারবে। তাহলে স্টার্ট বাটন দিয়ে অ্যাকচুয়ালি তুমি কন্ট্যাক্টরটাকে ক্লোজ করছো। আবার যখন স্টপ বাটনটা তুমি প্রেস করছো তখন ওটা অপারেটিং কয়েল যেটা থাকে সেটা ডি-এনার্জাইজড হয়ে যায়। ডি-এনার্জাইজড হয়ে গেলে ওটা কন্ট্যাক্টরগুলোকে কেটে দিলে তখন এটা আবার ডিসকানেক্টেড হয়ে যায়। এই হলো মূল ব্যাপারটা। সেই অর্থে ডল স্টার্টারকে আমরা বলতে পারি যে এটা কিন্তু কোনো স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করার ক্ষেত্রে এর কোনো ভূমিকা নেই। অর্থাৎ ফুল ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো মেশিনে, যে ভোল্টেজ দেওয়ার কথা সেই ফুল ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো। সুতরাং স্টার্টারের যে ফাংশনটা আমরা একটু আগেই পড়লাম, যে স্টার্টারের কাজ হচ্ছে স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করা, সেই ফাংশন কিন্তু তুমি ডল স্টার্টারের ক্ষেত্রে পাবে না। ডল স্টার্টার এই কারণে কখনো বড় মেশিনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। জেনারেলি 3 HP বা তার নিচের মেশিনে আমরা ডল স্টার্টার অ্যাপ্লাই করে থাকি, যেখানে স্টার্টিং কারেন্টের ম্যাগনিটিউড তুলনামূলকভাবে অনেক কম,
যেগুলো হোম অ্যাপ্লায়েন্সে মূলত ব্যবহৃত হয় সেই সব ক্ষেত্রে আমরা ডল স্টার্টার ইউজ করি। বড় মেশিনের ক্ষেত্রে আমরা ডল স্টার্টার ইউজ করি না, এটা মনে রাখবেন। তো ডল স্টার্টারের ক্ষেত্রে তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে টিএসটি বাই টিএফ যে ফর্মুলাটা তুমি লিখেছিলে, আইএসটি বাই আইএফ তার হোল স্কোয়ার ইন্টু এসএফ। এখন এই আইএসটিটা তো আসলে ফুল স্টার্টিং কারেন্ট, এটা তো কোনো রিডিউস স্টার্টিং কারেন্ট নয়, যেহেতু তুমি ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করেছো তার মানে ফুল স্টার্টিং কারেন্ট তুমি পাবে। তাহলে এখানে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা কি হবে, আইএসসি বাই আইএফ তার হোল স্কোয়ার ইন্টু এসএফ। আইএসসি কেন বলছি, আই স্টার্টিং কারেন্টটাকে আইএসসি কেন বলছি, তার কারণ আমরা যদি ফুল ভোল্টেজ মেশিনে দিই তাহলে যে স্টার্টিং কারেন্ট পাবো সেইটাকে আমরা বলে থাকি শর্ট সার্কিট কারেন্ট। কারণ রোটরটা অলরেডি শর্ট সার্কিট করাই আছে, তাহলে রোটরের কারেন্টটাই রিফ্লেক্টেড হয়ে স্টেটরে আসে, প্লাস স্টেটরের নিজস্ব একটা কারেন্ট আছে। তার মানে আইএসসি বলতে আমরা যেটা মিন করছি যে মেশিনে যে ভোল্টেজ দেওয়ার কথা, রেটেড ভোল্টেজ দেওয়ার কথা, সেই ভোল্টেজটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যে কারেন্ট ফ্লো করে স্টার্টিংয়ে সেই কারেন্টটাকে আমরা বলে থাকি আইএসসি। তাহলে যেহেতু এখানে আমি স্টার্টিং কারেন্টকে কোনো রকম রিডিউস করছি না, ফুল ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করছি, এই জন্য আইএসটিটাকে সরাসরি আমি আইএসসি লিখে দিলাম। এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তার মানে এখানে কিন্তু টর্কের কোনো রিডাকশন তুমি করতে পারবে না, টর্ক যেমন ছিল যেরকম থাকার কথা সেরকমই থাকবে, মানে টর্ককে রিডিউস করতে পারবে না, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি স্টার্টিং কারেন্টকেও রিডিউস করতে পারবে না। সেই জন্য ডল স্টার্টারকে কিন্তু একটা খুব একটা ভালো স্টার্টার বলা যায় না। এখানে মূলত কি আছে, এখানে ফুল ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে এবং পাশাপাশি এখানে কিছু প্রোটেকশন ডিভাইস আছে। একটা প্রোটেকশন ডিভাইস হচ্ছে এখানে থার্মাল ওভারলোড রিলে থাকে। থার্মাল ওভারলোড রিলে মানে হলো যে এই ফেজগুলোর মধ্যে যদি কোনো কারণে হিট বেশি হয়ে যায়, কোনো কারণে যদি তোমার ধরো ভেতরে শর্ট সার্কিট হলো বা কোনো একটা লিকেজ কারেন্ট ফ্লো করছে যার ফলে এখানে হিটিং তৈরি হচ্ছে, তাহলে কিন্তু এই রিলেগুলো অ্যাক্টিভেট করবে এবং সেক্ষেত্রে তুমি সাপ্লাইকে তোমাকে ডিসকানেক্ট করে দেবে। তার মানে সেটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। ভেতরে যদি হিটিং আননেসেসারি হয় তাহলে থার্মাল ওভারলোড রিলে যেগুলো আছে সেগুলো তোমার সাপ্লাই থেকে মেশিনকে ডিসকানেক্ট করে। আর একটা রিলে এখানে থাকে যেটাকে বলে আন্ডার ভোল্টেজ রিলে, অর্থাৎ কোনো কারণে যদি সাপ্লাই ভোল্টেজ কমে যায় তাহলেও কিন্তু মোটরকে ঘুরতে দেয়। সেই জন্য তুমি দেখবে মেশিন তোমাদের বাড়িতে যখন খুব ভোল্টেজ কমে যায় তখন তুমি তোমার পাম্প চালাতে গেলে কিন্তু পাম্প চলবে না যদি স্টার্টার থাকে, কারণ স্টার্টার ওই আন্ডার ভোল্টেজ রিলেটা তখন অ্যাক্টিভেট করে গেছে। আবার যখন ফুল ভোল্টেজ আসবে তখন চলবে। তাহলে ডল স্টার্টার সম্বন্ধে আমরা যদি একটা খুব সংক্ষেপে বলি তাহলে কি কি এখানকার ফিচার্স বলতে পারি। ডল স্টার্টার হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এই নামটার মধ্যে এর রহস্যটা লুকিয়ে আছে। তার মানে সরাসরি ইন্ডাকশন মোটর লাইনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে। সেটা তুমি একটা মেন সুইচ দিয়ে কানেক্ট করতে পারতে, এখানে মেন সুইচের পাশাপাশি একটা কন্ট্যাক্টর আছে। অনেকের বাড়িতে দেখবে স্টার্টারই নেই, তারা সরাসরি মেন সুইচ অন করে পাম্প চালিয়ে দেয়। সেক্ষেত্রে ব্যাপারটা যা হয় আর এই যে ডাবল স্টার্টার দিয়ে যে ব্যাপারটা হয় সেটা সেম, শুধুমাত্র এই মেন সুইচ দিলে তুমি প্রোটেকশনগুলো পাবে না, অ্যাডিশনাল যে প্রোটেকশন ডিভাইসগুলো আছে সেগুলো তুমি অ্যাক্টিভেট করতে পারবে না। ডল স্টার্টার দিলে সেইটা পারবে, এইটা হচ্ছে মূল তফাৎ, এছাড়া কোনো তফাৎ নেই। স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল কিন্তু ডল স্টার্টার করতে পারবে না। তাহলে এটা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে কি কি প্রোটেকশন ডিভাইস আছে। আমি আরেকবার বলে দিচ্ছি, থার্মাল ওভারলোড রিলে আছে আর আন্ডার ভোল্টেজ রিলে আছে। এই দুটো রিলে কিন্তু স্টার্টারের মধ্যে রাখা আছে, যার ফলে কোনো কারণে মেশিনে যদি এক্সেস কারেন্ট ফ্লো করে হিটিং হয়ে যায় তাহলে মেশিন সাপ্লাই থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আবার যদি সাপ্লাই ভোল্টেজের পরিমাণ কমে যায় তাহলেও কিন্তু মেশিন সাপ্লাই থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এই অ্যাডিশনাল ফিচার দুটো কিন্তু ডল স্টার্টারের মধ্যে আছে। তাহলে ডল স্টার্টার কোথায় ইউজ করবো আমরা, যেসব মেশিন রেটিং কম 3 HP নিচে, যেটা হোম অ্যাপ্লায়েন্সে ব্যবহৃত হয়, সেই ধরনের মেশিনের ক্ষেত্রে আমরা ডল স্টার্টার ইউজ করে দিই। তাহলে আজকে এটুকুই আমি পড়ালাম। পরের দিন আমি বাকি যে স্টার্টারগুলো আছে সেগুলো পড়াবো। বাকি স্টার্টারের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে যে সেখানে কিন্তু স্টার্টিং কারেন্টকে কন্ট্রোল করার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে কিন্তু ফুল লাইনের সঙ্গে সরাসরি কানেক্ট করে দেওয়া হচ্ছে। সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আজকের ক্লাস এইটুকুই।